ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় ভোরে শুরু হয়েছে বসন্ত উৎসব 1431। গান, দলীয় নাচ, কবিতায় বরণ করে নেওয়া হচ্ছে বসন্তকে। সকাল 7:30টায় উৎসব শুরু হয়েছে। রাগ বসন্ত পরিবেশন করেন সুস্মিতা দেবনাথ। শরতে ছিলেন ইসরা ফুলঝড়ি খান ও তবলায় আপন বিশ্বাস। প্রতি বছরের মতো এবারও বাংলা পঞ্জিকা অনুযায়ী পহেলা ফাল্গুনের বসন্ত উৎসব আয়োজন করেছে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ। এটি তাদের 31তম বসন্ত উৎসব। আজকের এই আয়োজনে বিভিন্ন নৃত্য ও সঙ্গীতের দল, একক শিল্পীর পরিবেশন, শিশু কিশোর ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনা চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় বসন্ত বরণ উৎসবে রয়েছেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। তার কাছ থেকে জানবো বসন্ত বরণের সবশেষ খবর। অপু, চারুকলার বসন্ত বরণ উৎসবের আয়োজন কেমন দেখছেন আমাদের জানাবেন। তাবাসসুম, আপনি খুব ভালো করে জানেন যে বাঙালি জাতির প্রাণের উৎসবের অংশ হিসেবে কিন্তু এই যে বসন্ত উৎসব 1431 যেভাবে দীর্ঘদিন পালন করে আসছিল সেটি কিন্তু আসলে চলমান রয়েছে। এবং আজকে আমরা সকাল থেকে এসে দেখেছি যে নানা শ্রেণী পেশার মানুষের সরব উপস্থিতিতে একদম ভরে গেছে। বিশেষ করে যারা সংস্কৃতি মানুষ আছেন, যারা বাঙালি সংস্কৃতি লালন করেন, তারা কিন্তু সবাই এসেছেন এবং এত স্বতঃস্ফূর্ত সমর্থন এবং মানুষজনের উপস্থিতি, মানুষজন আনন্দ করার পরিবেশ, পাশাপাশি একদিকে বসন্ত, অন্যদিকে ভ্যালেন্টাইন ডে অর্থাৎ ভালোবাসা দিবস, দুটো মিলে এক করে নগরবাসীর মধ্যে একটা প্রাণবন্ত উচ্ছ্বাস বিরাজ করছে। তো আসলে জাতীয় বর্ষ উৎসব যে পরিষদের যে সাধারণ সম্পাদক রয়েছেন সুইট ভাই, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। ইনি বকুলতলায় প্রতি বছর এই আয়োজন করে থাকেন। আমরা একটু যদি ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই, এখানে কিন্তু বকুলতলায় যে অনুষ্ঠান সেটি কিন্তু চলমান রয়েছে, মানুষজন উপভোগ করছে। এই সার্বিক বিষয়গুলো আমরা একটু জানতে চাই। এই জাতীয় বসন্ত উৎসব পরিষদের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন, আমরা তার কাছে জানতে চাই এই আয়োজনটা যে আপনারা করেছেন, এই যে শীতের যেটা ছিল সেই শীতের আমেজ তখন চলে যাচ্ছে, গাছে গাছে নতুন পাতা, নতুন বর্ষবরণ করতে যাচ্ছেন। এই উৎসবের মধ্য দিয়ে আসলে ভবিষ্যতের জন্য বার্তাটা কি এবং এই বার্তাটা আসলে কিভাবে বাংলাদেশের জন্য কতটুকু গ্রহণযোগ্য হবে বা উন্নয়নের ক্ষেত্রে কত এগিয়ে যাবে জানতে চাই। প্রথম বার্তা আমাদের, আজ শুভ বসন্ত, পয়লা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। আমরা চাই যে আপনাদের মধ্য দিয়ে এই যে এত বড় একটি উৎসব আয়োজন হয়, এটির রং আছে, এই রঙের জ্যোতি আছে, আনন্দ আছে, সেই আনন্দের দুটিটুকু সবার বাঙালি আনন্দে ভরে যাক। আরেকটি বিষয় হচ্ছে প্রকৃতি। আমাকে প্রকৃতিকে ভালোবাসতে হবে। প্রকৃতিকে ভালো না বাসলে আমি বাঁচবো না, আমি সুরক্ষিত হব না। এই প্রকৃতি বান্ধব একটি সমাজ গঠনের জন্য এ ধরনের আয়োজন। দর্শক, সংযোগ বিচ্ছিন্ন হয়ে আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং টেসলা ও স্পেস এক্স প্রধান ইলন মাস্ক। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9টায় তাদের মধ্যে কথোপকথন হয়। স্টারলিংকে বাংলাদেশে আনতে ইলন মাস্কের সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। কিভাবে কম খরচে উচ্চগতির ইন্টারনেট সংযোগ বাংলাদেশের ডিজিটাল বৈষম্য দূর করতে পারে, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সুবিধা বঞ্চিত অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নকে শক্তিশালী করতে পারে, সেসব বিষয়ে তারা আলোচনা করেন। ডক্টর ইউনূস বলেন, স্টারলিংকের সংযোগ বাংলাদেশের অবকাঠামোতে একীভূত করায় ফলে লাখ লাখ মানুষের জন্য নতুন সুযোগ তৈরি হবে, বিশ্বব্যাপী ডিজিটাল অর্থনীতিতে আরও ঘনিষ্ঠভাবে একীভূত হবে। আজ পবিত্র শবে বরাত।
ইবাদত কবুল ও বেশি নেকি লাভের যে কটি রাত রয়েছে তার মধ্যে অন্যতম শবে বরাত। মুসলমানরা বিশ্বাস করেন রাতটিতে মহান আল্লাহ তাআলার মানুষসহ পৃথিবীর সমগ্র প্রাণীদের জন্য আগামী 1 বছরের হায়াতমত, রিজিক ও ধন দৌলত বরাদ্দ করেন। তাই এই রাতটিতে ফরজ সালাত আদায়ের পাশাপাশি বিভিন্ন নফল ইবাদতের মধ্য দিয়ে অতিবাহিত করেন বিশ্বের অগণিত মুসলমান। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম অনুসারীদের জন্য গুরুত্বপূর্ণ যে কটি রাত রয়েছে তার মধ্যে অন্যতম শবে বরাত। ইসলাম ধর্মমতে শবে বরাতে ফেরেশতাদের মাধ্যমে মহান আল্লাহ তাআলার দরবারে সকল বান্দাদের রিপোর্ট পেশ করা হয়। সে অনুযায়ী মহান রব তার বান্দাদের বিশেষভাবে গুনাহ মাফ করেন। এছাড়া রাতটি নিসফে শাবান নামেও পরিচিত। শবে বরাত ভাগ্যলিপির রাত্রি এবং মানুষের ভাগ্য নির্ধারণ করা হয় এই রাত্রিতে, এবং এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সামনের 1 বছরে মানুষের হায়াত, মৌত এবং রিজিক ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করবেন। শবে বরাতে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ সহ পৃথিবীতে প্রেরিত সকল প্রাণীর ভাগ্য নির্ধারণ করা হয় বলে জানান এ উলামায়ে কেরাম। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ আকাশের মধ্যে আসবেন এবং হাত্তা মাতলাইল ফজর পর্যন্ত আল্লাহ এখানে থাকবেন এবং সারা রাত্র বান্দাদেরকে ডাকবেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণকামীরা, যারা কল্যাণ চাও, যারা মাগফিরাত চাও, আমি তোমাদেরকে মাগফিরাত করব। যারা রিজিক চাও, তোমাদেরকে আমি রিজিক দিব। যারা সন্তান চাও, তাদেরকে আমি সন্তান দিব। যারা যে যাহা কিছু চাও তাহাই আমি তোমাদেরকে দান করব। গুনাহ মাফ ও নেক হায়াত লাভের আশায় রাতটি ইবাদতে মশগুল থেকে পার করা উচিত বলে মনে করেন তিনি। এই রাত্রি একটা মুবারকময় রাত্রি, পবিত্র রজনী। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করেছেন এবং আল্লাহ নিজে বলছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। অতএব সমস্ত মানুষের উচিত এটাই হবে শিরিক, কুফর, বেদাত কাজ থেকে বিরত থেকে এই রাত্রে বেশি বেশি করে ইবাদতবন্দি করবে, নফল ইবাদতবন্দি করবে এবং জিকির আজকার করবে এবং কোরআন তেলাওয়াত করবে। যারা কোরআন তেলাওয়াত জানে না তারা অন্যান্য জিকির আজকারের মধ্যে তারা মশগুল থাকবে। শাবান মাসের 14 ও 15 তারিখের মধ্যবর্তী রাতকে বলা হয় শবে বরাত। এ রাতে আল্লাহ তাআলা মানুষের ভাগ্য নির্ধারণ করে থাকেন। তাই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা এ রাতটি ইবাদতবন্দিগির মধ্য দিয়ে অতিবাহিত করেন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দীর্ঘ 60 বছরেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে এবারের ইজতেমা আরও বিশেষ, গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক হতে চলেছে, কেননা প্রথমবারের মতো শবে বরাতের পূর্ণময় রজনীতে টঙ্গীর তুরাগ পাড়ে আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। আখেরি মোনাজাত ছাড়াও বিশ্ব ইজতেমার শবে বরাতের রাতে মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হবে। আর আগে গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দান প্রশাসনের কাছ থেকে বুঝে নিয়েছেন মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা। রোববার দুপুর 12টার দিকে গাজীপুর জেলা প্রশাসনের কাছ থেকে ময়দান বুঝে নেন তারা। আগামী 16 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের তৃতীয় ধাপ। দর্শক, এই মুহূর্তে ইজতেমা ময়দান থেকে সবশেষ খবর জানাচ্ছেন প্রতিনিধি গোলাম আজাদ। জি ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানতে চেয়েছিলেন ইজতেমা পরিস্থিতি সম্পর্কে, তো আমি এখন ইজতেমা ময়দানের পার্শ্ববর্তী সড়কে অবস্থান করছি। আমি যদি আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদের একটু দেখাতে চাই, তো এখানে টঙ্গী যে সুবিশাল 160 একরের ময়দান রয়েছে, তো এখানে বিশ্ব ইজতেমার 58তম আসরের দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা চলছে। তো গতকাল আসরের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বিভিন্ন বয়ান এবং হেদায়েতি বক্তব্যের মাধ্যমে এখানে চলছে বিভিন্ন কার্যক্রম। তো এই ইজতেমা কে ঘিরে আজকে যেহেতু জুম্মার দিন, তো এখানে এর আশেপাশে যারা আছেন স্থানীয় মুসল্লি এবং ইজতেমা ময়দানে যারা এসেছেন সকলেই মিলে মুসলিম জাহানের হজের পরে যে দ্বিতীয় বৃহত্তম জুম্মার নামাজ এখানে হবেন, তো এই বড় জমায়েতে অংশগ্রহণ করে জুম্মার নামাজ আদায় করা অনেক ফজিলত অনেক মুসল্লিরা বলছেন। তো এই জুম্মার নামাজকে ঘিরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষ
নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সার্বিক দিক থেকে পুরো ইজতেমা ময়দান এবং এর আশেপাশে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে তাই সেজন্য প্রায় 7,000 অধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে নিয়োজিত রয়েছে। এছাড়া জুম্মার নামাজের কথা যদি বলা যায়, আজকে জুম্মার নামাজে ইমামতি করবেন মাওলানা ছাদ সাহেবের বড় ছেলে ইউসুফ বিন সাদ। এছাড়া আরেকটি কথা না বললেন, এই 58তম বিশ্ব ইজতেমা যে দ্বিতীয় পর্ব আনুষ্ঠানিকতা চলছে তা আগামী রবিবার আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই বছরের সকল আয়োজন। এ ছিল টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান থেকে আমার কাছে সর্বশেষ। আজাদ, আপনাকে ধন্যবাদ। বরিশালের বাবুগঞ্জে নির্মাণের পরও উদ্বোধনের জন্য 7 বছর ধরে পড়ে আছে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য আবাসিক 2টি আধুনিক ভবন। ভবনটি তালাবদ্ধ হয়ে পড়ে থাকায় চুরি হচ্ছে বিভিন্ন অংশ। সরেজমিন ঘুরে বিস্তারিত জানাচ্ছেন পারভেজ রাসেল। সালে সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের আওতায় বাবুগঞ্জে বালক ও খানপুরায় বালিকা হোস্টেল নির্মাণ করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। গণপূর্ত বিভাগের করা আবাসিক 20 শয্যার ভবন দুটিতে প্রকল্প ব্যয় হয় কয়েক কোটি টাকা। মন্ত্রণালয় 4টি পদে জনবল নিয়োগ না দেয়ায় প্রকল্পটি আর দেখেনি আলোর মুখ। পদ্ম জরাজীর্ণ নতুন ভবন পড়ে আছে 7 বছর, তৈরি হয়েছে ভুতুড়ে পরিবেশ। সমাজ কল্যাণ মন্ত্রণালয় যিনি এখানে আছেন দায়িত্বে, উনি আসছিল, আসার পরে ওনারা বলছে যে আপনারা এখানে অতি জরুরি একটা পাহারার ব্যবস্থা রাখেন। পোলাপান আড্ডা দেয় আর হলো গিয়ে দুষ্ট পোলাপানের থাকে, আড্ডা থাকে। আমি থাকি, বাবা থাকে, আমার ওয়াইফ আর 2 বাচ্চা। বালিকা হোস্টেলে তদারকি না থাকায় প্রতিদিনই চুরি হচ্ছে রাষ্ট্রের সম্পদ। বালক হোস্টেলে 2টি পরিবার নিয়ে বসবাস করছে কয়েকজন। জনগণের টাকায় নির্মিত এসব সরকারি ভবন পড়ে থাকায় বিক্ষুব্ধ স্থানীয়রা। সাধারণ জনগণের টাকা সিস্টেম করে তারা একটা বাজেট তৈরি করছে, বাজেট তৈরি করে একটা প্রতিষ্ঠান দাঁড় করাইছে। কেন যে সে প্রতিষ্ঠানটা কার্যক্রম কেন শুরু করে না, এটা আমি ছোট মানুষই কিভাবে বলবো। অনেকে মনে করেন যে টাকা দিয়ে চাকরি করছে, তাদেরও ভোগান্তির ভিতরে আছে, চাকরিও হয় না, টাকাও তাদের ফেরত পায় না। সরকারি সম্পদের অপব্যবহারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। যে উদ্দেশ্যে বা যে কাজের জন্য এই ভবনটা নির্মাণ করা হয়েছে সেই কাজে যাতে এই ভবনটা ব্যবহার হয় এবং কেউ যদি এটা দখল করে থাকে এদেরকে আমরা ওইখান থেকে উচ্ছেদ করব। সাবেক মন্ত্রী পরিকল্পনাহীনভাবে এই ভবন বরাদ্দ দেয়, তবে দ্রুত চালুর জন্য মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়েছে বলে জানিয়েছেন সমাজসেবা অধিদপ্তর। আমার অধিদপ্তরে যোগাযোগ আমরা মৌখিকভাবে করেছি, তারাও বলছে এরা উদ্যোগ নেওয়া হবে, যদি বরাদ্দ বা জনবল দেয় তাইলে এটা আপনার চালু করা যাবে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এভাবেই শত শত সরকারি প্রতিষ্ঠান হাজার কোটি টাকা ব্যয় নির্মিত হলেও দেখেনি আলোর মুখ। এতে নষ্ট হয়েছে রাষ্ট্রের সম্পদ, ক্ষতিগ্রস্ত হয়েছে রাষ্ট্র। তাই সংস্কারের দেশে এসব প্রতিষ্ঠান নিয়ে ভাববে নতুন এ প্রজন্ম, এমনটাই প্রত্যাশা আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। কাগজে কলমে প্রথম শ্রেণীর হলেও বাস্তবতা ভিন্ন বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার 9টি ওয়ার্ডে বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত পৌরবাসী। সব সমস্যার সমাধান করে ভোগান্তি লাঘব করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নাগরিকদের। বাকেরগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমানের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস কোমল। বরিশালের বাকেরগঞ্জ পৌরসভা অনেক আগেই প্রথম শ্রেণীর তালিকায় নাম লেখালেও তা কাগজ কলমে সীমাবদ্ধ রয়েছে বলে অভিযোগ পৌরবাসীর। নির্দিষ্ট স্থান ও ডাস্টবিন না থাকায় উন্মুক্ত স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকে ময়লা আবর্জনা। দুর্গন্ধে ও নোংরায় পরিবেশ দূষণ হচ্ছে প্রতিনিয়ত। পথচারী ও শিশুরা নানান রকম রোগ জীবাণুতে আক্রান্ত হচ্ছে। জনগুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়কের বেহাল দশার কারণে চলাচলে ভোগান্তি পোহাচ্ছে নগরবাসী। বাণিজ্যিক ও আবাসিক এরিয়ায় সড়ক বাতি না থাকায় রাতে তৈরি হয় ভুতুড়ে পরিবেশ। অন্ধকারের কারণে প্রতিনিয়ত ঘটছে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা। রাস্তায় বালি হেলাই থুইছে, সেই বালি ব্যাপার ঘরে মানুষ আইতে যাইতে খুব কষ্ট হয়। দোকানের আশপাশের যে ময়লাগুলো আছে এগুলা এই বরগুনা বরিশাল মহাসড়কের পাশেই তারা ফালাচ্ছে। বাতি তো অনেকদিন পর্যন্ত জ্বলে না, এর জন্য আমাদের এই দোকানপাট এখানে অন্ধকার থাকে। পরিবেশের অনেক ক্ষতি হইতেছে, মানুষ চলাফেরা করতে কষ্ট হইতেছে। এটা যদি একটা ব্যবস্থা করে তাহলে
জনগণ উপকার হয়, সবার জন্য ভালো হয়। ময়লা ফেলার নির্দিষ্ট স্থানের জন্য কাজ করছে পৌরসভা ও এলোমেলো ময়লা পরিষ্কারের কাজ নিয়মিত চলছে দাবি করছে পৌর কর্তৃপক্ষ। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হওয়ায় পৌর নাগরিক সেবার কিছুটা ঘাটতি রয়েছে বলেও জানানো হয়। আমাদের নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান আছে, কোথাও কোনো ময়লা আবর্জনা আমাদের এরকম নেই উল্লেখ করার মতো। আমরা প্রতিদিনই পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম অব্যাহত রেখেছি। পৌরসভার ওই রকমের রাজস্বও নাই এবং ওই রকমের খাট জমিও নাই যে যেখানে আসলে ডাম্পিং স্টেশন করা হয়। কর্তৃপক্ষ দ্রুত সড়কবাতি স্থাপন সহ সব সমস্যার সমাধান করে ভোগান্তি লাঘব করবে, এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। ইলিয়াস কমল, মাই টিভি। সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে তারুণ্য মেলা। 10 দিন ব্যাপী মেলায় গুরুত্ব পেয়েছে জুলাই গণ অভ্যুত্থানের চিত্র প্রদর্শনী, বইমেলা ও তরুণ উদ্যোক্তাদের লোকজ ও কারুশিল্প। আয়োজকরা বলছেন, ছোট্ট পরিসরে হলেও বর্তমান প্রজন্মকে বই পড়ায় মনোনিবেশ করতে ও তরুণ উদ্যোক্তা বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এই আয়োজন। বিস্তারিত সাতক্ষীরা প্রতিনিধি ফয়সল হক বাবুর প্রতিবেদনে। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, এই স্লোগানে তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় উদ্বোধন করা হয়েছে তারুণ্য মেলা। গেল বুধবার 10 দিন ব্যাপী এই তারুণ্য মেলার উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। প্রথমবারের মতো অনুষ্ঠিত এই তারুণ্য মেলায় গুরুত্ব পেয়েছে তরুণ উদ্যোক্তাদের বিভিন্ন লোকজ ও কারুশিল্পের দোকান এবং অমর 21 বইমেলা। তবে এবারের বইমেলায় পাঠকের দৃষ্টি কেড়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থানের উপর লিখিত বিভিন্ন বই ও চিত্র প্রদর্শনী। জুলাই গণ অভ্যুত্থানের উপরে রচিত বইগুলোই বেশি প্রাধান্য পেয়েছে। জুলাই বইটি অত্যন্ত সাড়া জেগেছে। আশা করছি সকল শ্রেণীর মানুষ এখানে আসবে। এদিকে মেলার পরতে পরতে ছড়িয়ে থাকা বিভিন্ন দোকানগুলো ঘুরে ঘুরে কেউ পছন্দের জিনিস কিনছে, আবার কেউ মেলায় এসে আনন্দ উপভোগ করছে। আমরা এখানে ঘুরে ঘুরে বই দেখছি, এখানে অনেক স্টল বসেছে। জুলাইয়ের বিপ্লব সম্পর্কে একটি বই, সেটা আমার খুবই ভালো লাগছে। বর্তমান ছেলে মেয়েদের মোবাইল ফোনে আসক্ত থেকে বই পড়ায় মনোনিবেশ করতে এই বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করেন বিক্রেতারা। এই স্মার্টফোন থেকে বা এই আসক্তি থেকে দূরে থেকে আমাকে বইমুখী হলে আমি আমার নিজের মূল্যবোধটাকে চিনতে পারবো, বুঝতে পারবো। তবে ছোট পরিসরে হলেও এবারের বইমেলায় স্থানীয় লেখক, কবি ও প্রকাশকদের আত্মপ্রকাশের উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। সাতক্ষীরা জেলাতে যারা বিশিষ্ট লেখক কবি আছেন তাদের বইগুলি যেন, যদি এখানে প্রকাশন নাও থাকে, প্রয়োজনে ঢাকা থেকে এনে এখানে যেন আমরা বিক্রির ব্যবস্থা করি। আমাদের নতুন প্রজন্ম আমরা তাদের বইগুলি পড়ে আমরা যেন নিজেকে সমৃদ্ধ করতে পারি। সাতক্ষীরায় প্রথমবারের মতো অনুষ্ঠিত এই তারুণ্য মেলা তরুণদের মাঝে ব্যাপক সাড়া সৃষ্টির পাশাপাশি উদ্যোক্তাদের বিকাশেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে, এমনটি প্রত্যাশা সকলের। ফয়জুল হক বাবু, মাই টিভি, সাতক্ষীরা। মাই টিভির জামালপুর সরিষাবাড়ি উপজেলা প্রতিনিধি, সরিষাবাড়ি প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি সাংবাদিক SM জুলফিকর রহমান ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 11:30টায় তার গ্রামের বাড়ি চর জামিরায় প্রথম জানাজা ও দুপুর 2টায় সরিষাবাড়ির গণময়দান মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা শেষে সরিষাবাড়ি বাস স্ট্যান্ড গোরস্থানে মরদেহ দাফন করা হবে। সাংবাদিক জুলফিকর রহমান তার জীবন দশায় সরিষাবাড়ির আর NC উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাই টিভির পাশাপাশি দৈনিক ইত্তেফাক ও বাংলাদেশ বেতারের গীতিকার ও নাট্যকার ছিলেন। এবার গ্রাম বাংলার খবর। দীর্ঘ 25 বছর পর নরসিংদীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা জামায়াতে ইসলামীর বিশাল জনসভা। শুক্রবার শহরের সাটিরপাড়া কালীকুমার উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমিরে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। সমাবেশকে ঘিরে নেওয়া হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রায় লক্ষাধিক লোকের সমাগম হতে পারে বলে জানিয়েছেন আয়োজকরা। কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সহ শীর্ষ নেতৃবৃন্দ এই সমাবেশে বক্তব্য রাখবেন।
থাকবেন। জনসমাবেশকে ঘিরে উৎসব আমেজ বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে। সমাবেশে লক্ষাধিক মানুষের উপস্থিতি নিশ্চিত করা সহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে জেলা জামায়াতে ইসলামী। জনসভাকে ঘিরে যানজট ও জনভোগান্তি যেন না হয় সেদিকে বিবেচনায় রেখে প্রশাসনের সাথে সমন্বয় করে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং নরসিংদী জেলা প্রশাসকের পক্ষ থেকে, এসপি মহোদয়ের পক্ষ থেকে, আইন প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা পাচ্ছি আলহামদুলিল্লাহ। আগামীকাল ইনশাআল্লাহ এই জনসভায় একটি জনসমুদ্রে পরিণত হবে। নরসিংদীবাসীর সামনে এটা একটা ইতিহাস হয়ে থাকবে বলে আমাদের ধারণা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে টাঙ্গাইলের ধনবাড়িতে প্রস্তুতি সভা করেছে ধনবাড়ি উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধনবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু সাইদ। সভায় ধনবাড়ি উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম মণ্ডল, ধনবাড়ি থানার ওসি এস.এম. শহীদুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান, জামায়াতে ইসলামী ধনবাড়ি উপজেলা শাখার সেক্রেটারি শাহজাহান আলী, ধনবাড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি সাকিব হাসান সহ অন্যান্যরা বক্তব্য দেন। এ সময় ধনবাড়ি উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী, ধনবাড়ি প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক সহ এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন। দিনাজপুরের পার্বতীপুরে একই লাইনে 2 ট্রেন ঢুকে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন উভয় ট্রেনের যাত্রীরা। বৃহস্পতিবার পার্বতীপুর জংশন রেল স্টেশনের 4 নং প্ল্যাটফর্মে 6 নম্বর লাইনে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। জানা গেছে, আগে থেকে ওই লাইনে শান্টিং করছিল রামসাগর এক্সপ্রেস। সান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দোলনচাপা এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর রিলে কেবিন অফিসের সিগন্যাল পেয়ে স্টেশনে প্রবেশের আগ মুহূর্তেই একই লাইনে আরও একটি ট্রেন দেখতে পায় চালক আব্দুস সামাদ। চালকের দক্ষতায় ও চালক উপস্থিত বিচক্ষণতায় ট্রেনটির গতি নিয়ন্ত্রণে এলে দুর্ঘটনা থেকে বেঁচে যান যাত্রীরা। রামসাগর ট্রেনটি ওই লাইন থেকে সরিয়ে ইয়ার্ডে নিয়ে যাওয়ার পর প্ল্যাটফর্মে প্রবেশ করে দোলনচাপা এক্সপ্রেস। এদিকে ঘটনার কারণ জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি রেলওয়ের সংশ্লিষ্টরা। কুষ্টিয়ার কুমারখালীর খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে শিলাইদহ ইউনিয়ন পরিষদ মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক হারুনুর রশিদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাজমুল হক, প্রধান শিক্ষক মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সাত্তার ও নিজামুদ্দিন সহ অনেক উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়। অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে চট্টগ্রামে ইউসুফ শান্ত নামে এক যুবককে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে গতরাতে নগরী কর্ণফুলী মার্কেট সংলগ্ন সরিয়াপাড়া বরফকল এলাকায় অভিযান চালিয়ে টিনশেড ভবনের চালা থেকে দেশীয় তৈরি একটি এলজি অস্ত্র উদ্ধার করেছে ডবলমুরিং থানা পুলিশ। সিএমপির পশ্চিম বিভাগের উপকমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভুইয়া বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, যে বা যারাই অপরাধ করবে তাদের আইনের আওতায় আনা হবে। এ সময় উপস্থিত ছিলেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিকুল ইসলাম সহ নানা পুলিশ সদস্যরা। চট্টগ্রামে দরিদ্র ও অসহায় রোগীদেরকে চিহ্নিতকরণ করে চাহিদা অনুযায়ী বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা, ঔষধ এবং চক্ষু রোগীদের পাওয়ারের চশমা বিতরণ করেছে পল্লী মঙ্গল কর্মসূচি পিএমকে। বৃহস্পতিবার মাসব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন পিএমকে এর উপপ্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল। এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার কাজী সুদীপ্তা কবির, সহকারী পরিচালক মোহাম্মদ মুমিনুল ইসলাম সহ অন্যান্যরা। চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ ও মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেকের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে সাংবাদিক সম্মেলন করার প্রতিবাদে এবং আওয়ামী দোসরদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে পশ্চিম বাকলিয়ার 17 নং ওয়ার্ডের সর্বস্তরের
জনসাধারণ। বৃহস্পতিবার বাকলিয়া এক্সে রোডে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য দেন চকবাজার থানা যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, তাঁতি দল, মহিলা দল সহ অন্যান্য নেতাকর্মীরা। সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চৌহালি থানা শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পশ্চিম কোদালিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠে মোহাম্মদ ইসরাফিল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় নেতা মুফতি শেখ মোহাম্মদ নুরুন নবী এবং প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলনের মোহাম্মদ আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের দাওয়াহ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিয়ান মাহদি, মুফতি সিরাজুল ইসলাম সহ অনেকে। সম্মেলন শেষে 2025 সেশনে নতুন কমিটি ঘোষণা করা হয়। বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক ও ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল বলেছেন, যে দল ছাত্র ও সাধারণ মানুষের উপর গুলি করার নির্দেশ দেয়, নির্বিচারে মানুষ মারে, সে দলের প্রধান শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে বিচার করতে হবে। বৃহস্পতিবার নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় ডিগ্রি কলেজ মাঠে নারায়ণপুর ইউনিয়ন কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য SM শৈবাল হোসেন সহ আরো অনেকে। নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর হাজী আলী আকবর আইডিয়াল স্কুল মাঠে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে ডক্টর মোহাম্মদ রহমতুল্লাহ পাবেল নামে একটি সংগঠন। বৃহস্পতিবার হাজী মোহাম্মদ আলী আকবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আল আমিন হাওলদার ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের রেজিস্ট্রার ডক্টর রহমতুল্লাহ পাবেল। উল্লেখ্য, গত 24 জানুয়ারি উপজেলার 8টি শিক্ষা প্রতিষ্ঠানে 131 জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তার মধ্যে যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে শিক্ষার্থী বৃত্তি প্রদান করেন অতিথিরা। গাজীপুরে মাদক সম্রাজ্ঞী পাপিয়ার সহযোগীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ তুলেছেন এক ভুক্তভোগী। তার দাবি, অভিযুক্ত ব্যক্তির রাজনৈতিক পরিচয় ও সেনা কর্মকর্তার প্রভাব দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেছেন এবং জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। বৃহস্পতিবার গাজীপুরের বাউপাড়া এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন আশরাফুল চৌধুরী। ভুক্তভোগী অভিযুক্ত ব্যক্তির সহযোগীরা জোরপূর্বক জমিতে প্রবেশ করে গাছ কেটে ফেলে। প্রতিবাদ করলে মামলা দিয়ে হুমকি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানান। স্থানীয় গণমান্য ব্যক্তিরাও এ সময় উপস্থিত ছিলেন। ঢাকার কেরানীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অর্থের যোগানদাতা কেন্দ্রীয় হকার্স লীগ নেতা আনোয়ার হোসেন সহ চিহ্নিত ভূমিদস্যুদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে কয়েকটি সংগঠন। বৃহস্পতিবার কেরানীগঞ্জ উপজেলার চত্বরের শহীদ মিনার প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন পালিত হয়। এ সময় বিগত সরকারের আমলে কেরানীগঞ্জে বিভিন্ন এলাকায় ভূমিদস্যুদের দ্বারা ক্ষতিগ্রস্ত কয়েকটি ভুক্তভোগী পরিবার অংশগ্রহণ করে। এতে সুশাসনের জন্য নাগরিক সুজনের কেরানীগঞ্জের সমন্বয়ক কাউসার আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেরানীগঞ্জ শাখার আলামিন মিনহাজ ও ক্ষতিগ্রস্তদের পক্ষে মোহাম্মদ আনিস বক্তব্য প্রদান করেন। ঢাকার কেরানীগঞ্জে তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী আয়োজনে বিজ্ঞান মেলার পাশাপাশি পিঠা ও মেহেদি উৎসবও করে কেরানীগঞ্জ অফিসার্স ক্লাব। উৎসবের উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক রিনাত ফৌজিয়া। বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। পরে শ্রেষ্ঠ ক্ষুদে বিজ্ঞানী ও পিঠা উৎসবে অংশ নেওয়া সেরা উদ্যোক্তাদের পুরস্কৃত করা হয়। এ সময় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।